গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের চতুর্থ অধ্যায় তার ওয়েব ডিজাইন পরিচিতি HTML এর উপর ক্লাস নিয়েছিলাম। তো আমি ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপর। তো আজকে আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা ওয়েব পেজ, ওয়েবসাইট এবং ওয়েবসাইটের প্রকারভেদ এগুলো আমরা জেনেছি। তো আজকে আমরা জানবো যে ওয়েব ব্রাউজার আসলে কি, এই সম্পর্কে আমরা একটু জানবো। অনেকে হয়তো আমরা এটা জানি। ওয়েব ব্রাউজার হচ্ছে এক প্রকার সফটওয়্যার যার মাধ্যমে আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলো ওপেন করে থাকি। অর্থাৎ আমাদের যে ওয়েব পেজ বা ওয়েবসাইট আছে সেগুলো আমরা তৈরি করে যদি আমরা ওপেন করতে চাই, সেগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওয়েব ব্রাউজার লাগবে। ওয়েব ব্রাউজার ছাড়া কিন্তু আমরা কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট দেখতে পাবো না। তাই আমাদের অবশ্যই এই ওয়েব ব্রাউজার সফটওয়্যারটার প্রয়োজন আছে। তো কম্পিউটার এবং মোবাইলের ক্ষেত্রে তোমরা অনেকে হয়তো এই ওয়েব ব্রাউজার ব্যবহার করেছো, অনেকে এটার সাথে পরিচিত। যে আমরা জানি যে গুগল ক্রোম আছে, ওয়েব ব্রাউজার যে বহুল প্রচলিত গুগল ক্রোম। তারপর মজিলা ফায়ারফক্স, তারপর আমরা নাম শুনেছি অপেরা, তারপর আছে সাফারি। এবং যখন আমরা কম্পিউটার অথবা ল্যাপটপে যখন আমরা কোনো একটা অপারেটিং সফটওয়্যার ইনস্টল করি, তখন কিন্তু আমাদের একটা ইন্টারনেট এক্সপ্লোরার, এই ওয়েব ব্রাউজারটা কিন্তু সাথেই থাকে। আমরা প্রথমেই কিন্তু এটার সাথে পরিচিত হই, ইন্টারনেট এক্সপ্লোরার। তবে সব থেকে বেশি ব্যবহার করা হয় কিন্তু গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এই ওয়েব ব্রাউজারগুলো কিন্তু বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর ইন্টারনেট এক্সপ্লোরার এটা কিন্তু আমরা জানি যে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে সাথে সাথে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার এটা কিন্তু আসে। আর আমরা যদি এগুলো যদি গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স এগুলো যদি ডাউনলোড করে নিতে চাই, তাহলে আমাদের কিন্তু প্রথমেই ইন্টারনেট এক্সপ্লোরার এটা কিন্তু ওপেন করতে হয়। তাই এটাও আমাদের প্রয়োজন আছে। তো হচ্ছে ওয়েব ব্রাউজার। এছাড়া আরও অনেক ওয়েব ব্রাউজার কিন্তু আছে, তোমরা অনেকেই কিন্তু অনেক ওয়েব ব্রাউজার ব্যবহার করে থাকো। সব থেকে বেশি জনপ্রিয় যে ওয়েব ব্রাউজারগুলো আছে সেগুলো আমি একটু লিখে দিলাম। অনেক সময় কিন্তু MCQতেও আসতে পারে যে কোনটি ওয়েব ব্রাউজার বা ওয়েব ব্রাউজার সফটওয়্যার। তাহলে তোমরা এই নামগুলোর সাথে পরিচিত হবে, তাহলে কিন্তু MCQগুলোর অ্যান্সার তোমরা করতে পারবে। তো এখন আমরা একটু IP অ্যাড্রেস সম্পর্কে জানবো। তো IP অ্যাড্রেস, তো IP অ্যাড্রেস যা আমরা ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেট সংযোগ আমাদের ল্যাপটপ, কম্পিউটার অথবা আমরা মোবাইল ফোনে যখন আমরা ইন্টারনেট সংযোগ নিয়ে ইন্টারনেট যখন ব্যবহার করি, তখন আমাদের যে মোবাইল ফোনগুলো আছে বা আমাদের যে কম্পিউটারগুলো আছে বা ল্যাপটপগুলো আছে, এগুলোকে চিহ্নিত করার জন্য এই IP অ্যাড্রেসটা ব্যবহার করা হয়। অর্থাৎ যদি আমরা ডেফিনেশন আকারে বলতে চাই, যে কম্পিউটার বা কোনো ডিভাইসকে যদি অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করতে হয়, তাহলে যে অ্যাড্রেস ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে IP অ্যাড্রেস। তো এই IP অ্যাড্রেসের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, যে ক্লাস A, ক্লাস B,
ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই এরকমের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে এবং আইপি অ্যাড্রেসের বিভিন্ন ভার্সনও আছে। তো আমাদের দেশে যে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয় সেই আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে IPv4 এই ভার্সনের আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয় এবং অন্যান্য দেশে কিন্তু আরও আইপি অ্যাড্রেসের আরেকটা ভার্সন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে IPv4 সাথে সাথে IPv6। কিন্তু আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে IPv4 এই আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয় এবং এই আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিট। এমসিকিউতে এগুলো আসতে পারে কিন্তু, যে বাংলাদেশে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে সেটা হচ্ছে IPv4 এবং সেটা হচ্ছে 32 বিট। আর বিভিন্ন দেশে IPv6 ব্যবহার করা হয় এবং সেখানে বিটের সংখ্যা থেকে 128 বিট। তো আমরা IPv4 এই আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা একটু জানবো, যেহেতু বাংলাদেশে আমাদের এই IPv4 আইপি অ্যাড্রেসটা ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন শ্রেণী আছে, যে ক্লাস এ, ক্লাস বি, তার ভিতরে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের দেশে ব্যবহার করা হয়, অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে আইপি অ্যাড্রেস আছে সেটা হচ্ছে আমাদের দেশে ব্যবহার করা হয়ে থাকে, যে ক্লাস সি। তো ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস আমরা একটু দেখব। ক্লাস সি বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, এবং সেই আইপি অ্যাড্রেস আমি একটা আইপি অ্যাড্রেস লিখতেছি, যে 192.168.1001। তো এটা একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসের দুইটা অংশ থাকে, যে প্রথমে যে 24 বিট 24 বিট এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর এর যে শেষের যে 8 বিট আছে এটা হচ্ছে হোস্ট পার্ট। তেমনিভাবে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু এরকমের ভাগ আছে, নেটওয়ার্ক পার্ট আছে এবং হোস্ট পার্ট আছে, দুটো আলাদা পার্ট। তো ক্লাস এর ক্ষেত্রে একরকমের, ক্লাস বি এর ক্ষেত্রে একরকমের, এই অংশটা কিন্তু চেঞ্জ হবে। যে বাংলাদেশের ক্ষেত্রে ক্লাস সি এর যেটা ব্যবহার করা সেটা হচ্ছে 24 বিট, অর্থাৎ এই তিনটা অক্টেট, এটা হচ্ছে 24 বিট এবং এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর এটা হচ্ছে হোস্ট পার্ট। তো আমরা যখন ব্রডব্যান্ড কানেকশান নিয়ে ইন্টারনেট সংযোগ দিয়ে যখন আমরা কোনো একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করি তখন আমাদের এরকম একটা আইপি অ্যাড্রেস আসে। এরপর আমরা অনেক সময় বাসা বাড়িতে ওয়াইফাই লাইন ব্যবহার করি, যে রাউটার ব্যবহার করে। তো তখন আমরা যদি ব্যবহার করে থাকি তখন আমাদের যে মোবাইল ফোনগুলো আছে বা ল্যাপটপগুলো আছে সেখানে যদি আমরা ওয়াইফাই দিয়ে কানেক্ট করি, সেখানে এই যে হোস্ট পার্ট আছে এই হোস্ট পার্টটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তোমার মোবাইলে এখানে অথবা 02 আসতে পারে অথবা 03 আসতে পারে, বা আরেকজনের মোবাইলে কিন্তু সেই সংখ্যাটা না থেকে অন্য একটা সংখ্যা আসবে। অর্থাৎ এই হোস্ট পার্টটা পরিবর্তন হয়ে কিন্তু আমরা সেই সংযোগগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা সংযোগ নিয়ে আমরা ওয়াইফাই রাউটারের মাধ্যমে অনেকগুলো কানেকশান কিন্তু নিতে পারি। অর্থাৎ এই হোস্ট পার্টটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং এভাবে অনেকগুলো আইপি অ্যাড্রেস তৈরি হয় একটা আইপি অ্যাড্রেস থেকে। কিন্তু নেটওয়ার্ক পার্ট আছে, এই নেটওয়ার্ক পার্টটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু পরিবর্তন হয় না। আর এটা এই যে আইপি অ্যাড্রেস আমি যে ক্লাস সি লিখলাম এটা কিন্তু 32 বিটের, যেহেতু IPv4 এর একটা আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে 32 বিটের। তো 32 বিটটা আসলে এই যে অংশটা আছে ভাগ করা, এটা হচ্ছে 8 বিটের, এটাও 8 বিটের এবং এটাও 8 বিটের, এটাও 8 বিটের, তাহলে আমাদের মোট কিন্তু 32 বিট আসে। তো এভাবে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, যে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস এটা হচ্ছে 32 বিটের। তো এরপর আমরা একটু ডোমেইন নেম সম্পর্কে জানবো, আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা জানলাম। তো ডোমেইন নেম, তো আমরা যে আইপি অ্যাড্রেস ব্যবহার করতেছি ওয়েবসাইটের ক্ষেত্রে সেই আইপি অ্যাড্রেসটা মনে রাখা কিন্তু বেশ কষ্টকর। তো এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে একটা অদ্বিতীয় নাম ব্যবহার করা হয়ে থাকে,
সেই অদ্বিতীয় নামটাই হচ্ছে মূলত ডোমেইন নেম। অর্থাৎ ডোমেইন নেম যখন আমরা প্রেস করি, এন্টার করি, তখন কিন্তু সে মূলত আইপি অ্যাড্রেসটাকেই খুঁজে বের করে। যে ডোমেইন নেম সিস্টেম আছে, ডিএনএস সিস্টেম যেটা আছে, তার মাধ্যমে কিন্তু সে আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করে। কিন্তু এই আইপি অ্যাড্রেস যে অনেক সংখ্যা, এটা মনে রাখা বেশ কষ্টকর। তো যাতে একটা নাম দ্বারা খুব দ্রুত কোনো কিছু মনে রাখা যায়, ওয়েবসাইটগুলোকে মনে রাখা যায়, তাই কিন্তু এই ডোমেইন নেমের সৃষ্টি। যেমন একটা ডোমেইন নেম যদি আমরা বলি google.com, তো এটা কিন্তু একটা ডোমেইন নেম, অর্থাৎ এরও কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। যখন আমরা এটাকে এন্টার করি, প্রেস করি, তখন কিন্তু সে আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করে। তো এটাকে যেমন গুগল, এটা কিন্তু মনে রাখা বেশ সহজ, কিন্তু এর আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু মনে রাখা বেশ কঠিন ব্যাপার। আর অনেক ওয়েবসাইট আছে, কয়টার নামই বা মনে রাখা সম্ভব। এই কারণে এই যে ডোমেইন নেম যে স্বতন্ত্র নাম কোনো ওয়েবসাইটের, তো এটাই হচ্ছে ডোমেইন নেম। আর এই প্রত্যেকটা ডোমেইন নেমেরই কিন্তু দুটা অংশ থাকে। তার প্রথম যে অংশটা আছে এটাকে হচ্ছে সেকেন্ড লেভেল, আর এর যে .com এই যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে টপ লেভেল বা রুট লেভেল, বা এটাকে বলা হচ্ছে রুট লেভেল। তো এই যে রুট লেভেল আছে যে .com, এই রুট লেভেলটা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। এখানে .com আছে, .com ছাড়াও কিন্তু আরও অনেক প্রকার রুট লেভেল আছে, .com আছে, .org আছে, .edu আছে, বিভিন্ন প্রকার। আমি সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর অনেক সময় দেখা যায় যে .com এরকম বিডি দেওয়া থাকে। অনেক সময় দেখবে তোমরা কোনো ওয়েবসাইটে .com .bd বা .in .uk এরকমের বিভিন্ন নাম কিন্তু এখানে দেওয়া থাকে। তো এগুলো হচ্ছে মূলত কান্ট্রি কোড, যে যেমন বাংলাদেশের ক্ষেত্রে হলে বিডি, এরকমের বিভিন্ন দেশের ক্ষেত্রে IN হলে ইন্ডিয়া, UK হলে ইউনাইটেড কিংডম, এরকমের বিভিন্ন দেশের একটা কান্ট্রি কোড আছে, সেটা কিন্তু এরকম শেষে দেওয়া থাকে। তো আমরা ডোমেইন নেম সম্পর্কে বুঝতে পারলাম, জানতে পারলাম। তো আমরা এখন বিভিন্ন প্রকার ডোমেইন টাইপ দেখব, যে অনেক ডোমেইন টাইপ আছে। আমি কয়েকটা আলোচনা করতেছি। অনেক সময় তোমাদের MCQতে আসে বা তোমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেখানে কিন্তু আসতে পারে। তা আমি যেগুলো লিখে দিচ্ছি এবং সেই সম্পর্কে আমি বলতেছি, তোমরা সেভাবে লিখে দিবে যে ডোমেইন টাইপ। তো প্রথমে আমরা যে বেশি পরিচিত যেটা সেটা .com, এটার ক্ষেত্রে কিন্তু এটা আমরা বেশি পরিচিত। এটা হচ্ছে বাণিজ্যিক একটা ডোমেইন টাইপ। বাণিজ্যিক ডোমেইন টাইপ যেমন google.com, এরকমের অসংখ্য ডোমেইন টাইপ কিন্তু আমরা দেখতে পাই। ডোমেইন নেমও দেখতে পাই google.com, এটা অনেক ব্যবহার করা হয়। এবার আমরা .org, এটাও কিন্তু আমরা দেখতে পাই। এটা হচ্ছে অলাভজনক কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে। অলাভজনক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এই .org এটা ব্যবহার করে থাকে। $99K.org, এরপর আছে .edu, এটা সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান যেমন BUET.edu, বুয়েটের যে ওয়েবসাইট আছে বা ঢাকা ইউনিভার্সিটির যে ওয়েবসাইটগুলো আছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে সাধারণত .edu এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে .net, যে নেটওয়ার্ক ভিত্তিক যে ওয়েবসাইটগুলো আছে, নেটওয়ার্ক ভিত্তিক, PHP.net, সেরকম অসংখ্য ডোমেইন টাইপ আছে।
যেমন আছে .int, যে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন এনইউ, ইউএন, ইউনাইটেড নেশন, ইউএন .int। আর আমরা দেশের ক্ষেত্রে যে কান্ট্রি কোডের ক্ষেত্রে আছে .bd আছে, .uk আছে, .in আছে, এরকম অসংখ্য নাম আছে কান্ট্রি কোডের ক্ষেত্রে। প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এরকমের আলাদা করে কান্ট্রি কোড আছে। তো আমরা ডোমেইন নেম এবং ডোমেইন টাইপ সম্পর্কে জানলাম। তো এখন আমরা একটু ইউআরএল সম্পর্কে জানবো। ইউআরএল, তো ইউআরএল হচ্ছে ইউনিফর্ম বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, এই ইউআরএল হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, তো সেটাকে আমরা ইউআরএল বলে থাকি। তো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস সাধারণত, যেমন আমরা ফেসবুকের কথা যদি বলে থাকি, তাহলে তার পূর্ণ যে ঠিকানাটা সেটা হচ্ছে www.facebook.com। এটাই হচ্ছে কিন্তু একটা ইউআরএল। তো ইউআরএল এর যে প্রথম যে অংশটা আছে এইচটিটিপি, এটাকে বলা হচ্ছে প্রোটোকল, এবং এই প্রোটোকলের যে পূর্ণ রূপটা আছে সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই এইচটিটিপির মাধ্যমে হচ্ছে যে ফাইল ট্রান্সফার, আমরা জানি যে ফেসবুকের মাধ্যমে কিন্তু ফাইল ট্রান্সফার করা যায় এক জায়গা থেকে এক জায়গায়, সে সার্ভারের সাথে সার্ভারকে খুঁজে বের করে ফাইল ট্রান্সফার করে থাকে এইচটিটিপির সাহায্যে। কিন্তু ফাইল ট্রান্সফার করা হয়ে থাকে। আর পরবর্তী যে অংশ আছে যে facebook.com, এটা হচ্ছে ডোমেইন নেম। আর প্রথম যে এইচটিটিপি এটা আছে এটা কিন্তু হচ্ছে প্রোটোকল। আর www এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু এরকম একটা অংশ থাকে, ইউআরএল থাকে, আমরা জানি এটা ওয়েব অ্যাড্রেস। তো এটার মাধ্যমে এন্টার প্রেস করলেই কিন্তু আমরা কোনো একটা ওয়েবসাইট খুঁজে পাই, তার তথ্যগুলো কিন্তু আমরা খুঁজে পাই, সেখানে আমরা প্রবেশ করতে পারি। তো আমরা ইউআরএল সম্পর্কে জানলাম, এবং আমি আজকে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম এটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যেহেতু তোমরা সবসময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকো, ওয়েবসাইট ব্যবহার করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের এই অংশগুলো এগুলো তোমাদের জানতে হবে। তো এতদিন তোমরা ব্যবহার করে আসছো অথবা জানো নি, আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এগুলো সম্পর্কে। তো এগুলো তোমরা নোট আকারে তৈরি করে নেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।